হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিশ্বজিৎ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একার.কম টিউটোরিয়ালের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট জিরো টু হিরো কোর্সে। চলো শুরু করা যাক। হ্যাঁ, আমরা যেটা করেছিলাম, গতকাল আমরা কি করিয়েছিলাম? গতকাল আমরা করিয়েছিলাম হচ্ছে, কোথায় একটু দেখে আসি গতকাল কি করেছিলাম। ওকে, গতকাল করিয়েছিলাম, গতকাল ছিল আমাদের ক্লাস 2, যেখানে আমরা করিয়েছিলাম H1, H2, H3, H4, H1, H2, H3, H4। ওকে, আমাদের গতকালকের ক্লাসটা রিপিট করার দরকার নেই। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, নতুন একটা ট্যাগ শিখবো। আমাদের ওয়েব ডেভেলপমেন্টে নতুন একটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে কি ট্যাগ শিখবো? ওকে, শিখবো হচ্ছে এইচটিএমএল এর পি, প্যারাগ্রাফ। ওকে, এখানে কি লিখেছে? এখানে বলছে এইচটিএমএল পি ট্যাগস প্যারাগ্রাফ। এইচটিএমএল এ পি ট্যাগ ব্যবহার করা হয় টেক্সট বা কন্টেন্টকে প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য। এই যে প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য, এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এইটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? আহ, এখানে বলছে যে এইচটিএমএল এ পি ট্যাগ ব্যবহার করা হয় টেক্সট বা কন্টেন্টকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য। এটি ওয়েব পৃষ্ঠায় পাঠযোগ্যতা তৈরি করতে সাহায্য করে এবং কন্টেন্টকে সুষ্ঠুভাবে ভাগ করে দেয়। পি ট্যাগ ব্যবহার করে আপনি একটি প্যারাগ্রাফ তৈরি করতে পারেন। এটি সাধারণত সোজাসুজি লেখা বা কন্টেন্টের বড় অংশকে আলাদা করে ব্যবহৃত হয়। ব্যবহার করতে বলছে আলাদা করতে ব্যবহৃত হয়। তাহলে এখানে এই পি ট্যাগটা কিভাবে আসবে? এখানে বলছে যে এইচটিএমএল এর একটি মার্কআপ ভাষা। তাহলে পি পি এইচটিএমএল এর একটি মার্কআপ ভাষা যা ওয়েব পেজে তৈরিতে ব্যবহৃত হয়। এটি ব্রাউজারকে বলে কিভাবে ওয়েব পেজটি প্রদর্শন করতে হবে। তারপর পি ক্লোজ করছে, ঠিক আছে? সো চলো আমরা দেখে আসি পি ট্যাগের ব্যবহারটা কিভাবে হয়। আমাদের একটা নতুন একটা টেক্সট খুলতে হবে। আমাদের টেক্সট ডকুমেন্টে যাচ্ছি, আমরা টেক্সট এডিটরে যাচ্ছি। উইন্ডোজের নোটপ্যাড আর লিনাক্স ম্যাকের হচ্ছে টেক্সট এডিটর। ওকে, আমরা টেক্সট এডিটর ওপেন করেছি। গতকালকের আমাদের ক্লাসের কোড ছিল এইটা। এটা ছিল আমাদের গতকালের ক্লাসের কোড। এইচটিএমএল হেড, টাইটেল, হেড শেষ, বডি শুরু। বডির মধ্যে আমাদের H1, H2, H3, H4। তারপরে আছে বডি শেষ। এই বডি শুরু, এই বডি শেষ। তারপরে এই এইচটিএমএল এ শুরু হয়েছিল মনে আছে, এখন এই এইচটিএমএল শেষ হয়ে যাচ্ছে। এটা হলো। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ওই যে অ্যাপ্লিকেশনটা বানিয়েছিলাম প্রথম, বা যে সফটওয়্যারটা বানিয়েছিলাম, ওটাকে আস্তে আস্তে ডেভেলপ করবো বা স্কিল করব। সো আমি সব কিছু মুছে দিচ্ছি, আবার নতুন করে মুছে দিচ্ছি ও নতুন করে করছি। তাহলে কি করব? এইচটিএমএল তো আমার থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। এই যে আমার এইচটিএমএল থাকবে, তারপর আমি এখানে নেব হেড। হেড, এবার হেডটা ক্লোজ করতে হবে আমার। হেড, এটার মধ্যে আবার কি আছে? টাইটেল আছে। টাইটেল আবার ক্লোজ করতে হবে। এটা ক্লোজ হয়ে গেছে। টাইটেলের মধ্যে আমার পেজের নাম লিখতে হবে। পেজের নাম আমি কি লিখি? পেজের নাম লিখি, পেজের নাম লিখলাম হচ্ছে প্যারাগ্রাফ। আমার টাইটেলের নাম হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? সো প্যারাগ্রাফ আমি দিলাম হচ্ছে, টাইটেল হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? আমার টাইটেল প্যারাগ্রাফ আসলো, প্যারাগ্রাফ। ওকে, এবার
প্যারাগ্রাফের পরে আমার টাইটেল শেষ, হেড শেষ। হেডের পরে কি যেন, বডি। সো এখন আমি হেড, এবার হচ্ছে বডি, বডি শুরু, বডি শেষ। বডির মধ্যে আমি গতকাল দিয়েছিলাম H1, H2, H3, H4, H5, H6। আজকে ওই পর্যন্ত আজকে আমরা প্যারাগ্রাফ শিখবো, এবং এই প্যারাগ্রাফ আর এই সন্ধে কীভাবে একটা পেজ বানাতে হয় সেটা আজকে আমি দেখবো। ওকে, তো আজকে আমি পি শিখছি না। তো এখানে কি বলেছে আমার, এখানে আমাকে বলেছে পি ট্যাগ ব্যবহার করে আপনি একটি প্যারাগ্রাফ তৈরি করতে পারেন। এটি সাধারণত সোজাসুজি লেখা বা কন্টেন্টের বড় অংশকে আলাদা করতে ব্যবহৃত হয়। কন্টেন্টের বড় অংশ, ঠিক আছে, তাহলে আমি এই পি ট্যাগটাকেই কলেজ করে নেই। পি ট্যাগটা আমি এখানে সরাসরি যে লিখি, এখানে লিখলাম হচ্ছে পি, পি শুরু, পি ট্যাগ ক্লোজ করতে হবে, পি ট্যাগ শেষ। এবার পি ট্যাগের মধ্যে আমি কি রাখবো, পি ট্যাগের মধ্যে রাখবো হচ্ছে, বললাম যে এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি রাখবো পি ট্যাগের মধ্যে, ব্যবহার, ঠিক আছে। সো এইটা বারবার করিস কেন? ওকে, এইটুকু আমি লেখা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইটাকে ইউজ করে দিলাম, এটাকে ক্লাস থ্রি, তো আমি এটাকে সেভ করে ক্লাস থ্রি করবো। টু ছিল ক্লাস থ্রি। ওকে, ওকে সেভ হয়ে গেছে। এখন আমি আমার ডকুমেন্টে যাচ্ছি, কোথায়, ওকে, এই যে, এই যে ক্লাস থ্রি, গতকাল ক্লাস টু, আজকে ক্লাস থ্রি। এই যে, এটাকে বোঝা যাচ্ছে কিভাবে লেখা হয়েছে আমার। কি বলেছে যে এই আমি যে লেখাটা আছে এখানে, সেই লেখাটাই পি ট্যাগের মধ্যে আমি ব্যবহার করছি। এই যে ব্যবহার করছি, এখন লেখা আসছে ব্যবহার, প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে লিখে রাখা হলে তা পড়তে সুবিধাজনক হয়। তো প্যারাগ্রাফের মধ্যে লিখে রাখা হলে তা পড়তে সুবিধাজনক হয় এবং পৃষ্ঠার কাঠামো আরও পরিষ্কার হয়। আপনি ট্যাগ ব্যবহার করে অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করতে পারেন। আপনি ট্যাগ ব্যবহার করে, এটা পি ট্যাগ, আপনি পি ট্যাগ ব্যবহার করে অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করতে পারেন। প্রতিটি প্যারাগ্রাফ আলাদা আলাদা দেখা যাবে, প্রতিটি প্যারাগ্রাফ আলাদা আলাদা দেখা যাবে। এখন বলি, ওরা বলছে আলাদা আলাদা দেখা যাবে, ঠিক আছে, আলাদা আলাদা যদি দেখতে হয় আমার কি করতে হবে, এইখানে আমি সেম এই জিনিসটাকে আবার কপি করি, কপি করি, কপি। এই দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখে, আমি তো এখানে স্পেস দিচ্ছি, তোমরা স্পেসের জন্য ভাবতে পারো যে এটা আমার, এটা স্পেস নিচ্ছে, স্পেসের জন্য স্পেস নিচ্ছে না। আমি যখন এইখানে দেবো আর একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে, দেখো, এই যে আলাদা আলাদা দেখা যাচ্ছে, এই একটা আলাদা, এই একটা আলাদা। আর এটা হচ্ছে ইনলাইন, এই যে প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে ইনলাইন ট্যাগ। এটা তুমি যখন, তোমাকে আমি সিএসএস করাবো তখন তোমরা বুঝতে পারো, যখন স্টাইলিং করাবো। এখন আমি র করাচ্ছি, এইচটিএমএল কাঠামো স্ট্রাকচার করাচ্ছি তোমাদের, ঠিক আছে। সো একটা প্যারাগ্রাফ, তারপরে আরেকটা প্যারাগ্রাফ, আরেকটা প্যারাগ্রাফ, ঠিক আছে। সো তাহলে আমি কয়টা প্যারাগ্রাফ গুলো, আমি চারটে প্যারাগ্রাফ করেছি। এই যে একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ, চারটা প্যারাগ্রাফ। আমরা যখন কোনো পেজে যাই, ধরো আমি ekat.com এর ওয়েবসাইটেই যাই, ekat.com মেইন যে ওয়েবসাইটটা আছে ওইখানেই যদি যাই, সেখানে দেখো, ওকে, কি নাম, ওকে, এটাকে আমি রেখেছি, কি করলাম,
এইটা দিলে একটা পেজ ডাউনলোড হয়ে গেল, তো বুঝতে পেরেছি। ওকে, সেটা দেখা যাক। আমি এই যে দেখো, একার.কমে আমি যখন লিঙ্কে ক্লিক করলাম, এখান থেকে দেখছো এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ, এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ, একটু জুম করে দেখাই তোমাদের আমি। সব প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে এখানে করা হয়েছে। এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগে এটা ইউজ করা হয়েছে, এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগে এই যে ইউজ করা হয়েছে, এই যে একটা প্যারাগ্রাফ ট্যাগে এই ইউজ করা হয়েছে। যত এখানে ফাঁকা আছে, যত এক একটা স্পেস আছে, লাইন গ্যাপ আছে, সবগুলো প্যারাগ্রাফ ট্যাগ করে ইউজ করেছে। এগুলো এখানে অনেকগুলো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দোটা, পনেরোটা, ষোলোটা, সতেরোটা, আঠারোটা, উনিশটা, বিশটা। এখানে 20টা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছে, এবং 20টা প্যারাগ্রাফ ইউজ করার জন্য এটা কিন্তু এত ভালো লাগছে দেখতে। ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, কত ভালো লাগছে না? এইভাবে মূলত তৈরি করা হয়। তারপর আমি যদি তোমার এসিওতে যাই, ঠিক এইখানেও ঠিক একইভাবে প্যারাগ্রাফ ট্যাগগুলো ইউজ করা হয়েছে। তুমি যেখানে যাও না কেন, যে নিউজ পেপার সাইটেই যাও না কেন, সব একই, কিন্তু একইভাবে করা হয়েছে। ধরো আমি এই যে এগুলো, এইখানে একটা টাইটেল, এটা তো টাইটেল হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর এইখানে প্যারাগ্রাফ, এইখানে প্যারাগ্রাফ। সো এইটাই জাস্ট তোমাদের বুঝালাম যে প্যারাগ্রাফটা একটা কীভাবে আসলে ইউজ হয়। হুম, আশা করা যায় তোমরা বুঝতে পারছো প্যারাগ্রাফটা কি ইউজ করে। এইভাবে আমি আস্তে আস্তে যতগুলো প্যারাগ্রাফটা ইউজ করব, ততগুলো আমার ওই যে ওই প্যারাগ্রাফের মধ্যে যেটুক থাকবে ওইটা আলাদা আলাদাভাবে দেখাবে, ওইটা আলাদা আলাদাভাবে দেখাবে। সুতরাং আমি যখন পিট্যাগ ইউজ করব, বুঝতে হবে যে আমি ওইটাকে আলাদা করে ফেলছি, আমি আলাদা করে দেখাতে যাচ্ছি। যেমন এইচ ওয়ানও আলাদা করে দেখাবে, এইচ টুতেও আলাদা করে দেয়, সব কিছু আলাদা আলাদা। তুমি যখনই একটা জিনিস ট্যাগের মধ্যে দিয়ে দেবে, মনে করবে যে ওটা আলাদা আলাদা করে দেখাবে। সো ধরো আমি আজকে একটা, ধরো এখানে আর্টিকেল লিখবো, আমি বলেছিলাম আমরা আস্তে আস্তে স্কিল আমাদের বাড়াবো, আমরা যা শিখেছি এবং যা শিখবো এইগুলোর মধ্যে আমরা সমন্বয় করব, সমন্বয় করে একটা জিনিস বানাবো। ঠিক আছে, সো সুতরাং এই যে যে এটা রয়েছে, তাহলে আমি এটা করি। এটাকে আমি এখান থেকে অতগুলো প্যারাগ্রাফ রাখবো না, অতগুলো প্যারাগ্রাফ রাখি, কিন্তু আমি এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে তোমার এই সনটাকে করি, এই সন, ওকে, এইটাকে করি। ধরো এইখানে লিখি এইচটিএমএল লিখি, এটাকে এই সনের মধ্যে রাখি, প্যারাগ্রাফ বা, ওকে, প্যারাগ্রাফ এখানে দিয়ে হচ্ছে এই যে আমার যেটা আছে সেটাই থাকবে। এখানে আমি এই সন দিচ্ছি, ঠিক আছে, এই অন শুরু, তারপরে লেস দেন অ্যাডভান্স সিলাস, এই সন, এটা দেন প্যারাগ্রাফ শেষ। তারপর বললাম হচ্ছে ওকে, প্যারাগ্রাফের মধ্যে লিখে রাখা, ওকে, একটা প্যারাগ্রাফ গেল আমার। প্যারাগ্রাফের মধ্যে আমি কি লিখবো, প্যারাগ্রাফের মধ্যে আমি লিখবো হচ্ছে এইটা লিখবো, ধরো এইটাকে লিখছি, ওকে। সো তাহলে আমার একটা লিখেছি যে এইখানে প্যারাগ্রাফ, এই যে এই সন, এটা কিন্তু এই সন, ঠিক প্যারাগ্রাফ। তবে এইচটিএমএল এ পি ট্যাগ ব্যবহার করা হয় সাধারণত টেক্সট বা কন্টেন্টকে প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য। এটি ওয়েব পৃষ্ঠায় পাঠযোগ্যতা তৈরি করতে সাহায্য করে এবং কন্টেন্টকে সুষ্ঠুভাবে ভাগ করে দেয়। একটা প্যারাগ্রাফ গেল। এবার এবার এইচ টু, এটা এইচ টু আমি ইউজ করবো, এখানে করছি এইচ টু, শেষ করলাম। এইচ টুর মধ্যে লিখবো হচ্ছে
পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ লিখি, ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগ লিখবো ওইখানটায় প্যারাগ্রাফ ট্যাগ। এবার লিখছি হচ্ছে তোমার, ধরো এটাকে খুব ভালোভাবে তোমাকে বোঝানোর জন্য এটা এক লাইনের মধ্যে করে দিই, এগুলো এটাকে এক লাইনের মধ্যে করে দিই। এই বডি শুরু করলাম, একটা এইচ1 দিলাম, তারপরে একটা প্যারাগ্রাফ দিলাম, তারপর এইচ2 দিলাম, তারপর আরেকটা প্যারাগ্রাফ দেবো। প্যারাগ্রাফের মধ্যে আমি কি লিখবো, এইটা লিখবো। ওকে, আমার কয়টা, একটা এইচ1 গেল, এইচপি গেল, এইচ2 গেল, পি গেল। ওকে, সো এখন আমি এটা রিফ্রেশ করে দেখি আমি কি লিখছি এখানটায়। ওকে, তাহলে প্যারাগ্রাফ, এটা এইচ1 প্যারাগ্রাফ, এইচ2 প্যারাগ্রাফ, ঠিক আছে, এইচ2 প্যারাগ্রাফ। এবার হচ্ছে এইচ3 দিই, এইচ3 দেবো হচ্ছে এটা দিয়ে দেবো। এটি এসির জন্য গুরুত্বপূর্ণ। এসপিসি, এইচ টুর পরে যা দেবো এটা এসপিসি। এইচ1 হচ্ছে প্রধান শিরোনাম, এইচ2 হচ্ছে সহকারী শিরোনাম বা সাব শিরোনাম বা উপশিরোনাম, এইচ3 হচ্ছে আরও স্পেসিফিক করে চলে আসবে, মানে নির্দিষ্ট কিছু বলতে চাই, উপশিরোনামের উপশিরোনামের উপশিরোনাম। বুঝতে পেরেছো, মানে একটু ছোট, তোমরা বাচ্চা, ছোট বাচ্চা। সো এখানে দিয়ে হচ্ছে এইচ3, ওকে, এইচ3। আর এর মধ্যে কি লিখছি, প্যারাগ্রাফের মধ্যে কি দেবো, প্যারাগ্রাফের মধ্যে এইটা দেবো, এইটা দিই, ওই যে আছে ওইটাই থাক। আর তাহলে, তাহলে কি হলো, এইচ1 প্যারাগ্রাফ পি ট্যাগ, এইচ2 প্যারাগ্রাফ পি পি ট্যাগ, এইচ3, এইচ3 দিয়েছি তো, এটা বড় দেখাচ্ছে কেন, এইচ3 ঠিকই তো আছে। না, এটা ছোট, এটা থেকে কিন্তু এটা ছোট, দেখেছো, এটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু তার থেকে ছোট। বলেছিলাম যত তোমার র্যাঙ্ক বাড়বে, এইচ এর যত র্যাঙ্ক বাড়বে, এইচ1 থেকে এইচ6 পর্যন্ত যাবে, তত জিনিসটা ছোট হবে এবং এটা নির্দিষ্ট আকারে বোঝাবে, নির্দিষ্ট কিছু বোঝাবে। প্যারাগ্রাফের ট্যাগের মধ্যে এসিও আছে, ঠিক আছে, যে এটি এসিও এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে লেখা রাখা হলে তা পড়তে সুবিধাজনক হয়, পৃষ্ঠার কাঠামো আরও পরিষ্কার করে। আপনি ট্যাগ ব্যবহার করে অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করতে পারেন, প্রতিটি প্যারাগ্রাফ আলাদা আলাদা দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম কি করলাম, প্যারাগ্রাফ দিলাম, তারপর প্যারাগ্রাফ সম্বন্ধে কি বলেছে, এইচটিএমএল পি ট্যাগ ব্যবহার করা হয় টেক্সট বা কন্টেন্টকে প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য। এটি ওয়েব পৃষ্ঠায় পাঠযোগ্যতা তৈরি করতে সাহায্য করে এবং কন্টেন্টকে সুষ্ঠুভাবে ভাগ করে দেয়। তারপরে এইচ টুতে লিখেছি প্যারাগ্রাফ ট্যাগ, এবং পি ট্যাগে লিখেছি ট্যাগ ব্যবহার করে আপনি একটি প্যারাগ্রাফ তৈরি করতে পারেন। এটি সাধারণত সোজাসুজি লেখা বা কন্টেন্টের বড় অংশকে আলাদা করতে ব্যবহৃত হয়। তারপর এইচ3তে দিয়েছি এটি এসের জন্য গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফের মধ্যে লেখে রাখা হলে তা পড়তে সুবিধাজনক হয় এবং পৃষ্ঠার কাঠামো আরও পরিষ্কার হয়। আপনি ট্যাগ
পি ট্যাগ ব্যবহার করে অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করতে পারেন, প্রতিটি প্যারাগ্রাফ আলাদা আলাদা দেখা যাবে। ঠিক আছে, তাহলে H3 পর্যন্ত গেলাম, তারপর আমি আবার H4টা একটু করি। এছাড়াও আমি নির্দিষ্ট করে বলতেছি আমি, ঠিক আছে। এছাড়াও যত ছোট হবে তত নির্দিষ্ট করে বলা হবে। H3 এবার লিখে এইখানটায় H4 এছাড়াও কি লিখছে, এছাড়াও এইটা দিয়ে দিই, ধরো এইটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার এটা করা হয়ে গেছে, একটু দেখাই কি হলো। এই যে আমার একটা পৃষ্ঠা লেখা হয়ে গেল, এই যে আমার একটা পৃষ্ঠা লেখা হয়ে গেল না। ওকে, এখানে আমার একটা কিছু একটা ভুল করেছি, যার জন্য এটা একটু সমস্যা হচ্ছে। এই যে পিটা একটা, এটাকে একটু ঠিক করতে হবে, সেখানে পি লিখতে হবে। এবার ঠিক আছে, তাহলে আমার একটা পেজ হয়ে গেছে, তাহলে আমার একটা পেজ হয়ে গেছে প্যারাগ্রাফ। এটা হেডিং অন পি ট্যাগ, হেডিং 2 ট্যাগ পি ট্যাগ, হেডিং 3 ট্যাগ পি ট্যাগ, হেডিং 4 ট্যাগ পি ট্যাগ। তাহলে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। এটা মিনিমাইজ করে দেখায়। ওকে, একটু বড় করি। তাহলে কিন্তু আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। আমাদের প্রথম সফটওয়্যার একটা আকৃতি পাওয়া শুরু করছে, আমাদের প্রথম সফটওয়্যার একটা আকৃতি পাওয়া শুরু করছে বা গঠন পাওয়া শুরু করছে। আগের দিন ফাঁকা স্পেস ছিল, একটা এইসন ছিল আর একটা পি ট্যাগ ছিল। আজকে এইসন, এইসন থেকে H6, এইসন থেকে H4 আর পি ট্যাগ ব্যবহার করে আমি একটা পেজ বানিয়ে ফেলেছি। এইভাবে কিন্তু একটা ওয়েব পেজ বানানো হয়। আশা করা যায় তোমাদের এটা খুব ভালো লাগছে। আজকে এই পর্যন্ত রাখছি, কালকে থেকে কালকে আরেকটা নতুন কিছু করাবো। সো আজকে এইটা তো শিখালাম, এবার আমরা একটু ইংরেজি শিখবো। দয়া করে কেউ ভয় পাবে না, ইংরেজি খুব সহজ জিনিস। যারা ইংরেজি জানে না তাদেরকে আমি অনুরোধ করব যে খুব ধৈর্য সহকারে এটা দেখার জন্য। সো আমার এটা ইংরেজিতে যাওয়ার আগে এটা একটু ভালোভাবে দেখায় আনি যে কি করেছে এখানটায় আমি। এই যে ওকে, আর একটু ছোট করতে হবে। এই যে আমি এখানটায় দেখাচ্ছি, কালকে গতকাল ছিল এইচটিএমএল। আমরা তো জানি আমরা প্রত্যেকটা পেজ যখন শুরু করবো তখন আমরা এইচটিএমএল দিয়ে শুরু করবো, প্রত্যেকটা পেজ যখন শুরু করবো এইচটিএমএল দিয়ে শুরু করবো আর শেষ করব হচ্ছে এইচটিএমএল দিয়ে শেষ করব। এবং এর মধ্যে আমার কি থাকবে, এর মধ্যে আমার থাকবে হচ্ছে হেড থাকবে, হেডের শুরু হবে, হেডের শেষ হবে। এবং এই হেডের মধ্যে আবার কি থাকবে, টাইটেলের শুরু, টাইটেলের শেষ, এবং এর মধ্যে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। মানে এর মধ্যে হচ্ছে তোমার টাইটেলের নাম, আমি কি একটা পরিচয় তো দিতে হবে পৃষ্ঠার, এই পরিচয়, পৃষ্ঠার পরিচয় এখানে লিখতে হবে টাইটেলের মধ্যে। এইটা আমার হেডের কাজ শেষ। এই যেটা আমার দেখা যাবে না, কিন্তু ট্যাবের উপরে যখন আমি হাত রাখবো তখন দেখা যাবে। ট্যাগের উপরে যখন কি বলে তোমার মাউস রাখবো তখন এটা দেখা যাবে। ঠিক আছে, এটা কি লেখা রয়েছে, প্যারাগ্রাফ লেখা রয়েছে, প্যারাগ্রাফ। ওকে, আর এখানেও কিন্তু প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। ওকে, এবার এরপরে আমি যাচ্ছি হচ্ছে বডি। বডির মধ্যে যা রাখা যাবে সব কিছু দেখা যাবে। বডির মধ্যে আমরা এইসন করেছি, প্যারাগ্রাফ করেছি পি ট্যাগ, H2 করেছি পি ট্যাগ, H3 করেছি
পি ট্যাগ, এইচ ফর করেছি পি ট্যাগ, ঠিক আছে। আর এইগুলো সব কিছু থাকবে বডির মধ্যে, এখানে বডি শেষ হয়েছে আর এখানে বডি শুরু হয়েছে, তাহলে বডি শুরু থেকে শেষ পর্যন্ত এইখানে আসবে, ঠিক আছে। এই যে বডির শুরু থেকে শেষ, এই যে বডির শুরু, এই যে বডির শেষ, আর এর মধ্যে সব কিছু থাকবে, তা বডির মধ্যে যা থাকবে সব কিছু দেখা যাবে। তারপর শেষ যখন পিসটা আমার তো আসে যে শেষে আসবে এইচটিএমএল থাকবে। ওকে, আমাদের প্রথম সফটওয়্যার তৈরি হয়ে গেছে। এখন চলো ইংরাজি শিখি। ইংরেজিতে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ যারা চিনি না তাদের আজকে এবিসিডি কিনতে হবে। সো সেটা শুরু করার জন্য আমার কী করতে হবে, আমি চলে যাই এবিসিডি না, এ ফর অ্যাপেল, এটা হচ্ছে এ ফর অ্যাপেল, এ, এ ফর অ্যান্ড, এ ফর অ্যান্ড এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি ফর বার্ড, এটা হচ্ছে সি, সি ফর ক্যাট, এটা হচ্ছে ডি, ডি ফর ডগ, এটা হচ্ছে ই, ই ফর এলিফেন্ট, এটা হচ্ছে এফ, এফ ফর ফিশ, এটা হচ্ছে জি, জি ফর গুস হাঁস, এইচ, এইচ ফর হর্স ঘোড়া, আয়, ইগুনা, এটা আমি জানি না ইগুনা কি জিনিস, ইগুয়ানা, ইগুনা, আই ফর ইগুয়ানা, জে ফর জেলিফিশ, আমরা তো জেলিফিশ সম্বন্ধে অনেকেই জানি, জেলি মাছ, কে ফর ক্যাঙ্গারু, এল ফর লায়ন, এম ফর মানকি, এন ফর নিউট, ও ফর অক্টোপাস, পি ফর পান্ডা, কিউ ফর কিউকা, আর ফর র্যাবিট, এস ফর স্নেক, টি ফর টাইগার, ইউ ফর ইউরিয়াল, ভি ফর ভুলটার, ভি ফর ভুলটার, ডাব্লিউ ফর ওলফ, এক্স ফর এক্সডাস, ওয়াই ফর ইয়ার্ক, জেড ফর জেব্রা। সো আবার পড়ি, এ ফর অ্যান্ড, এ এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এ ফর অ্যান্ড, এটা হচ্ছে এস ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। এই যে আমি এটা লিখেছি, এইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এইটা হচ্ছে স্মল লেটার, এটা হচ্ছে স্মল লেটার, ঠিক আছে। আর অনেকে আমরা ইউএ লিখি, এটা হচ্ছে, ঠিক আছে, অনেকে ইউএ লিখি, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এইটা হচ্ছে স্মল লেটার, স্মল লেটার, এটা হচ্ছে স্মল লেটার, বুঝতে পারছো? তাহলে হচ্ছে এটা স্মল লেটার, তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার। আমি এ ফর অ্যান্ড, আমি যখন কোনো কিছু লিখবো, কোনো যখন বাক্য শুরু করব, এই যে ধর এটা বাক্য শুরু করলাম, এই যে আমি তোমাকে দেখাচ্ছি, এই যে আমি যে বাক্য শুরু করলাম, এই বাক্যে সবসময় প্রথম যে লেখাটা হবে, প্রথম যে লেটারটা হবে সেটা হলে ক্যাপিটাল লেটার হবে, এখানে তো একটার পর একটা একটা শুরু হচ্ছে, এটা তুমি যখন শুরু করবা তখন এইভাবে লিখবা, লিখবা হচ্ছে, ওকে, ওকে আমি দেখাই এটা, ধরো আমি এইটাকে, এইটা থাক, তোমাকে এখানে লেখাই, লেখা হচ্ছে আই পি এল এ প্লে এফ টোয়েন্টি, আইপিএলে ফুটবল, এইখানে প্রথমটা হবে হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এরপরে যা কিছু আছে সব কিছু হচ্ছে স্মল লেটার হবে। কিন্তু নামের বানানের ক্ষেত্রে সবসময় তোমার নাম, যার নাম, যে কোনো কিছু নাম লেখার আগে সবসময় ওইটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে। সেটা লিখতে হবে মাই নেম ইজ বিশ্বজিৎ দত্ত, তাহলে আমি এখানে প্রথমটা দিলাম এম, মাই এন এ এম, নেম ইজ PISHWAJIT, বিশ্বজিৎ TATTA। তাহলে বলেছে নামের বানানোর আগে সবসময় ক্যাপিটাল লেটার দিতে হবে, এই যে নামের বানানোর আগে সবসময় ক্যাপিটাল লেটার দিয়েছি, এই যে
আমার নাম বিশ্বজিৎ, বি বড় হাতের এসেছে, তারপর দত্তর আগে বড় হাতের নাম বিশ্বজিৎ দত্ত। তাহলে প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তারপর সব স্মল হবে, কিন্তু নামের বানানোর ক্ষেত্রে সবসময় প্রথমে বি আসবে, প্রথমে বি, তারপর সব স্মল লেটার। আর ডাক নাম যেটা আছে তোমার উপনাম বা তোমার উপাধি যেটা আছে তার আগে একটা ডিটা বড় হবে, তারপরে সব ছোট হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম এ টু জেড পর্যন্ত শিখলাম, আমরা এ টু জেড পর্যন্ত শিখলাম। ঠিক আছে, আর আরেকবার রিভাইজ দিয়ে দিই আমি তোমাদের। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, এক্স, ওয়াই, জেড। এগুলো শিখে আসি কীভাবে লিখতে হয়, এটা কীভাবে শিখে আসি তাহলে। সো তাহলে আমি সেটা কী করবো, সেটা হচ্ছে তাহলে আমি দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে এ দিচ্ছি, এ, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটালে, এটা হচ্ছে ক্যাপিটাল বি, বি, তারপর দিচ্ছি হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, হচ্ছে জি, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে জে, হচ্ছে কে, হচ্ছে এল, তারপর হচ্ছে এম, ঠিক আছে? এম তো গেল না? ওকে, হচ্ছে এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ,
ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত শিখলাম হচ্ছে ক্যাপিটাল লেটার। এবার স্মল লেটার লিখবো। স্মল লেটার লিখছি কিভাবে? এটা হচ্ছে এ, ভুল হয়েছে। এটা হচ্ছে এ, একটা দাগ হবে, একটা গোল দিয়ে একটা দাগ হবে এইভাবে এ। তারপর হচ্ছে বি এইভাবে দেবো, বি। তারপর হচ্ছে সি। তারপর হচ্ছে ডি। তারপর হচ্ছে ই। হচ্ছে এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন। কিন্তু একটু ভালোভাবে দেখায়, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। সো আমরা লেখা শিখে গেলাম। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আর কোডিংটা প্র্যাকটিস করতে থাকো। আজকের মতো রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা। আরেকটা কথা, তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম যদি সমস্যা থাকে, মনে করো যে আমি এটা বুঝি নাই, যেখানেও বোঝো নাই, সেগুলো কমেন্টে করো। যা বুঝো নাই তাই কমেন্ট করো। তুমি যদি আমাকে কমেন্ট করতে থাকো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো। তুমি বলো যে আমি এইখানে বুঝতে পারিনি, এ বুঝতে পারি না, কোডিং বুঝতে পারি না, যেখানে যেটা সমস্যা কমেন্ট, শুধু কমেন্ট করো। আমি তোমাকে উত্তর দেবো, এটা তুমি গ্যারান্টি করো। তুমি এটা তোমার ভালোর জন্য করো। তুমি যত প্রশ্ন করবা, তত তুমি ভালো শিখতে পারবে। তুমি যদি প্রশ্ন না করো, লজ্জা করে থাকো, তাহলে তুমি কোনোদিনও শিখতে পারবে না। তাই যথেষ্ট পরিমাণ প্রশ্ন করতে হবে তোমাকে শেখার জন্য। আর কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, তা তো অবশ্যই। আর এই ভিডিওটা শেয়ার করে দাও। তুমি শিক্ষিত হও, অন্যকে শিক্ষিত করো, এবং পুরো দেশকে উন্নতির শিখরে নিয়ে যাও। তুমি হয়তো তোমার এগুলো জানো, তুমি হয়তো জানো এগুলো, কিন্তু অন্য একজন জানে না। তুমি তোমার প্রোফাইলে যদি এটা শেয়ার করে দাও, সেও জানতে পারবে। সে যখন জানতে পারবে, তখন কী হবে? সেই শিক্ষিত হবে, তারও উন্নতি হবে। যখন সমাজে সবাই শিক্ষিত হবে, উন্নত জীবনযাপন করবে, সবাই প্রচুর পরিমাণ টাকা উপার্জন করবে, তাহলে কিন্তু সমাজে কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। সমাজটা একটা সুষ্ঠু সমাজ হয়ে যাবে। চিন্তা করে দেখেছো? তুমি তুমি জানো তুমি উপার্জন করছো, কিন্তু তুমি যদি তোমারটা এটা শেয়ার করে দাও ভিডিওটা, অন্য অন্য লোকের উপকার হবে। দেশটা একটা সিঙ্গাপুর, একটা বড় দেশ, তুমি এটা চিন্তা করে দেখো, যে মালয়েশিয়া আমাদের থেকে গরিব ছিল, মালয়েশিয়ার লোকরা আমাদের এখানে এসে কাজ করতো, এখন আমরা যাচ্ছি সেখানে কাজ করার জন্য। আমাদের তো উন্নতি হয়নি, আদৌ উন্নতি হয় না কিন্তু। কেন? কারণ শিক্ষা সবার কাছে পৌঁছে যায়নি। আমাদের সবাই স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনেকে স্কুল কলেজে যেতে পারে না টাকার জন্য। ঠিক আছে, কিন্তু অনেকের কাছে মোবাইল আছে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেখানে শেয়ার করে দাও।
লোকদের জানার সুযোগ করে দাও, তারা যেন উন্নত শিক্ষায় শিক্ষিত হয়। কোনো টাকা লাগবে না, তারা তো একটা মুভি থাকে, এগুলো শিখতে পারে, ওইগুলো না দেখে এগুলো তো শিখতে পারে, নিজের নামটা তো লিখতে পারবে। তো বন্ধু, আজকের মতো রাখছি। খুব তাড়াতাড়ি কালকে আবার দেখা হচ্ছে, কালকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। তত সময় বন্ধু ভালো থাকো।